আচ্ছা, ছেলেটার ক্যারেক্টার যদি খুব খারাপ হয় তবে? দ্যাটস ওয়াই ইটস কল্ড ব্লাইন্ড ডেট, সাবিহা। এখানে তোমরা একে অপরের সম্পর্কে কিছুই জানবে না। তোমাদের ফার্স্ট মিটিংই হবে ডেটের দিন। সাবিহা প্রত্যুত্তর করল না। সেই ব্লাইন্ড ডেট নিয়ে একদিকে যেমন উদ্ধৃত, তেমনি অপরদিকে চিন্তিত। সোফিয়া পুনরায় হাসি মুখে বলল, আই থিঙ্ক হি উইল বি গুড, বাট প্লিজ ডোন্ট ওয়ারি। তুমি জাস্ট নিজের মতো প্রিপারেশন নিতে থাকো। হুম। সোফিয়া সাবিহারে উদ্বেগপূর্ণ ভাব দূর করতেই উৎসাহমূলক কণ্ঠে বলল, খুব বেশি ডাউট থাকলে নিজের সাথে প্রোটেক্টিভ কিছু রাখতে পারো। আর তোমার কিসের চিন্তা সাবিহা? তুমি কারাটে পারো, শ্যুট করতে পারো। সেলফ প্রোটেকশনের জন্য আর কি দরকার বলো? তবে আমার মনে হয় না এসব কিছুর প্রয়োজন হবে। এ পর্যায়ে সাবিহা নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পায়। কফিতে শেষ চুমুক দিয়ে সোফিয়াকে বলে, জর্জকে বলে দিও সে যেন ছেলেটাকে বলে রাখে আমি কোনো প্রকার রুম ডেটে যেতে পারবো না। আমাদের মিট আপ জাস্ট এই রেস্টুরেন্ট এরিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ওকে, ডান। এ বিষয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি শুধু ব্লাইন্ড ডেটের দিকে নিজেকে ফোকাস রাখো। আর কালকেই কিন্তু ডেট ফিক্সড করব আমি, কারণ আগামীকাল হলিডে। আজ আমরা বিকেলে শপিং করে বাসায় ফিরব, আর কালকে তুমি ডেটের জন্য বের হবে। উফ সাবিহা, আই এম সো এক্সাইটেড। আই অ্যাম অলসো। এই বলার পরমুহূর্তেই তার মুখটা কালো হয়ে এলো। সে পুনরায় উদ্বিগ্নতার সহিত বলল, আমি বাসায় কি বলবো সোফিয়া? তোমার বার্থডের দিন যে কাণ্ডটা হয়েছে, এরপর আমাকে রাতে বাড়ির বাইরে থাকতে দেবে কিনা সন্দেহ। ডোন্ট ওয়ারি সাবিহা, আই উইল ম্যানেজ। সোফিয়ার অসংশয়মূলক বাচনে সাবিহা দুর্ভাবনাহীন হল। মিষ্টি হেসে সোফিয়াকে ধন্যবাদ জানালো। সে রাতেই সাবিহা ও সোফিয়া একত্রে শপিং করল। চলমান আবহাওয়ার শীতল হওয়ায় পরিচিত এক ফ্যাশন হাউসের উইন্টার আউটফিট কালেকশন হতে সাবিহার জন্য ড্রেস কেনা হলো। লাইট ব্লু রঙের জিন্স, স্কাই ব্লু রঙের ছোট হাতার ছোট টপস ও অফ হোয়াইট রঙের একটি জ্যাকেট ও স্কার্ফ পছন্দ করে কিনল সাবিহা। তার সাথে সোফিয়াও নিজের জন্য দুটো টপস কিনল। স্বল্প সময়ের অপেক্ষায় হাজির হলো দিনটি, সাবিহার ব্লাইন্ড ডেটের দিন। ব্লাইন্ড ডেট নিয়ে আজ চরম উতল আসে। আজ তার মাঝে ভীত ভীত সে অনুভূতিটি নেই, কারণ সে সোফিয়ার বাসায় আজ রাতে থেকে মুভি দেখার পরিকল্পনা সম্পর্কে তার বাবা ও মা বলেছে। দুজনেই সাবিহাকে এ ব্যাপারে অনুমতি দিয়েছে। ব্যাস, এখন ব্লাইন্ড ডেট নিয়ে আর চিন্তার কারণ কি? ভেনিসের আকাশে সন্ধে নামতেই নির্দিষ্ট পোশাক পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সাবিহা। গন্তব্য সেই লোস্তেরিয়া দি সান্তা মারিনা রেস্টুরেন্ট। বেছে বেছে সে পরিচিত রেস্টুরেন্টেই দেখা করতে চেয়েছে, কারণ প্রথম দফায় ব্লাইন্ড ডেটের অপরিচিত ব্যক্তি, অপরিচিত রেস্টুরেন্ট সব মিলিয়ে নিদারুণ এক বিদঘুটে এবং অস্বস্তিকর পরিবেশে পড়ে সে দিশেহারা হয়ে পড়ত। এজন্যই পরিস্থিতি কিছুটা সামাল দিতে পূর্ব পরিচিত রেস্টুরেন্টকেই বেছে নিয়েছে সে। গাড়ি নির্দিষ্ট জায়গায় রেখে সাবিহার রেস্টুরেন্টের বহিরাংশের নির্দিষ্ট নাম্বারের টেবিলের দিকে দৃষ্টিপাত করে। কালো জ্যাকেট পরিহিত একটি লোককে সেই নির্দিষ্ট চেয়ারে বসে থাকতে দেখে ক্ষণিকের জন্য তার হৃৎপিণ্ড ধক করে ওঠে। কণ্ঠনালী অল্প বিস্তর শুকিয়ে আসে, তবে শুকনো একটি ঢোক গিলতেই কণ্ঠনালী তুলনামূলক স্বাভাবিক হয়ে আসে। লোকটি সাবিহার দিকে পিঠ করে বসে আছে, ফলে দূর হতে সাবিহা তার চেহারার দর্শন করতে ব্যর্থ হল। দুকদম অগ্রসর হওয়ার পরও সে লোকটির পশ্চাৎ অংশ দেখা ব্যতীত পার্শ্ব চেহারা দেখতে ব্যর্থ হল। সেই জন্য সে লোকটির সম্মুখ দর্শন করতে টেবিলের দিকে অগ্রসর হল। ধীর পদে টেবিলের নিকটে দাঁড়িয়ে লোকটির সম্মুখে দাঁড়াতে সাবিহা আশ্চর্যান্বিত হয়ে গেল। লোকটি আর কেউ নয়, বরং রাগিব। ব্লাইন্ড ডেটের পার্টনার হিসেবে রাগিবকে দেখে সাবিহার নেত্রজরা বিস্ময়ে চোখের কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হল। সে কণ্ঠে আকাশ সমান আশ্চর্য ভাব নিয়ে রাগিবকে বলল, আপনি এখানে? রাগীও সাবিহার ন্যায় আশ্চর্য ভাব নিয়ে একই কথা বলল। তাদের মধ্যকার ক্ষীণ মুহূর্তের আশ্চর্যান্বিত ভাব প্রকাশ দেখে আশেপাশের লোকজন খানিকটা বিব্রত বোধ করল, কিন্তু অপরের ব্যাপারে তারা নাক না গলিয়ে পরমুহূর্তেই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। সাবিহা আশেপাশের চেয়ারের লোকদের উপর এক নজর বুলিয়ে নিল। অতঃপর রাগিবের সম্মুখে চেয়ার টেনে দ্রুত তাতে বসে পড়ল। রাগিবকে পার্টনার হিসেবে পেয়ে তার ভয় ডর দুশ্চিন্তা মুহূর্তেই উবে গেল। অতঃপর তার আশ্চর্যান্বিত ভাবটি শিথিল হয়ে তার মাঝে প্রচণ্ড উদ্দীপিত ভাব লক্ষ্য করা গেল। সে দারুণ উত্তেজনায় রাগিবকে বলল, আপনাকে এখানে মোটেও আশা করিনি আমি। রাগিবও একই কথা হাসি মুখে বলল, তবে তার মাঝে সাবিহার ন্যায় উদ্দীপিত ভাবটি লক্ষ্য করা গেল না। তবুও কণ্ঠে সামান্যতম চমকিত ভাব প্রকাশ করে বলল, আপনাকে এখানে আশা করিনি সাবিহা। হোয়াট আ কোইন্সিডেন্স, রাইট? রাইট। কোইন্সিডেন্স হোক বা ইন্টেনশনালি হোক, আমাকে ডেটে পার্টনার হিসেবে পেয়ে
আমি একেবারেই চিন্তামুক্ত। এতক্ষণ আমি প্রচণ্ড ভয়ে ছিলাম, বারবার চিন্তা করছিলাম যদি আমার ব্লাইন্ড ডেটের পার্টনার ভালো না হয়, তার যদি চরিত্র খারাপ হয়, সে যদি আমাকে বাজেভাবে টিচ করে, তখন কি করব আমি। বাট নাও আম টেনশন ফ্রি। সাবিহার সম্পূর্ণ কথা শেষ হওয়ার পরমুহূর্তেই রাগীব সশব্দে হেসে উঠল। কণ্ঠে ঈষৎ তবে যথেষ্ট অন্তরালে প্রহেলিকার ন্যায় ধোঁয়াশা রেখে বলল, আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আমার চরিত্র ভালো? আমি যদি খারাপ হই তবে? রাগীবের এহেন কথায় সাবিহা থতমত খেল, খানিক হকচকালো, দৃঢ়তাহীনভাবে আমতা আমতা করে বলল। না, মানে আপনি আমাদের পেইং গেস্ট বলে। রাগীব সাবিহার আচরণে ঈষৎ বাঁকা হেসে বলল, আমি আপনাদের পেইং গেস্ট বলে কি আমার উপর এত বিশ্বাস করবেন? কারোর উপর এতটা বিশ্বাস করা কি ঠিক? সাবিহা পরিস্থিতির জাতাকলে পড়ে বিমূঢ় হয়ে রইল। নিরুত্তর দৃষ্টিতে রাগীবের দিকে ক্ষণিকের জন্য চেয়ে রইল। অতঃপর মৃদু হাসার চেষ্টা করে অভ্রান্ত চিত্তে বলল, কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে, না হলে এই পৃথিবীতে টিকে থাকা খুব কষ্ট হয়ে যাবে। যদিও যুগটা ভালো না, কিন্তু সবাইকে অবিশ্বাস করার চেয়ে গুটি কয়েকের উপর বিশ্বাস করা ঢের ভালো। সেই গুটি কয়েকের মাঝে না হয় আপনিও পড়লেন। আশা করি আপনাকে বিশ্বাস করে ঠকবো না আমি। সাবিহার প্রতিটি কথা দারুণ মুগ্ধতার সহিত শুনল রাগীব। অতঃপর প্রত্যুত্তর স্বরূপ বিস্তৃত হেসে বলল, আমাকে বিশ্বাস করে আপনার লাভ না হলেও অ্যাটলিস্ট কোনো ক্ষতি হবে না, আই অ্যাসিওর ইউ। সাবিহা মৃদু হাসল। অতঃপর নীরব চাহনিতে ক্ষণিকের জন্য রাগীবের দিকে চেয়ে রইল। রাগীবের দৃষ্টি মেনু কার্ডের উপর এবং সাবিহার দৃষ্টি তার উপর। সাবিহার রাগীবকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এ নিয়ে দ্বিতীয়বার সে রাগীবকে এভাবে দেখছে। প্রথম দিন ভার্সিটি যাবার পূর্বে ফর্মাল লুকআপে এক নজর দেখেছিল, কিন্তু প্রথম দিন দেখার বিস্তৃত কাল ছিল কয়েক সেকেন্ড হতে 1 মিনিট। তবে আজকে সে যেন পুরো রাগীবকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ব্লাইন্ড ডেট উপলক্ষে আজ রাগীব সাদা কালো মিশ্রিত রঙের পোশাক পরেছে। তার পরনে সাদা রঙের টার্টল নেকের সোয়েটার ও তার উপরে কালো ব্লেজার এবং কালো প্যান্ট। মাথার চুলগুলো জেল দিয়ে বিন্যস্ত করা, ফর্সা গালে খোঁচা খোঁচা কালো দাড়ি। সাবিহা অদ্ভুত চাহনিতে লক্ষ্য করল রাগীবের বাম ডালে টোল পড়ছে। সে হাসছে না, তবে নিচের ঠোঁট কামড়ে কুঞ্চিত ঘন ভ্রুযুগল দ্বারা মেনু কার্ড দেখছে। এতেই তার বাম গালের টোল দারুণভাবে নজর কাড়ছে। সাবিহা মুগ্ধ চাহনিতে রাগীবকে দেখছে। এই প্রথম একটি ছেলেকে অন্য নজরে দেখার দুঃসাহসিক কাজ সাধন করছে সে। এর পূর্বে সে কোনো ছেলেকে এত নিকট হতে পর্যবেক্ষণ করেনি, কোনো ছেলের চেহারায় মুগ্ধ হয়নি, কোনো ছেলের শৌখিনতায় মুগ্ধ হয়নি, কোনো ছেলের সাজ পোশাকে মুগ্ধ হয়নি। তবে আজ সে মুগ্ধ হয়েছে, একদম আকাশসম মুগ্ধতায় ভাসছে সে। আজ সব বাধা বিপত্তি পার করে কারোর প্রেমে পড়তে মন চাইছে। আচ্ছা, ছেলেটা যদি রাগীব হয় তাতে দোষ কি? কিন্তু ভলঙ্কর এই প্রেম নামক দুঃসাহসিক কাজে পরিণাম যদি খারাপ হয় তবে? না, এত দ্বিধাদ্বন্দ্বে থেকে প্রেম করা যায় না, শুধু মুগ্ধ হলেই হবে। সময় অসময়ে রাগীবের আবচরে না হয় একটু দেখে নিবে তাকে, এই হবে। ব্লাইন্ড ডেটে পার্টনারকে পছন্দ করে ফেললেন নাকি? অকস্মাৎ রাগীবের অকপটে করা প্রশ্নের তীরে বিদ্ধ হল সাবিহা। হকচকিয়ে তৎক্ষণাৎ প্রসঙ্গ পাল্টিয়ে নিতে বলল, কি অর্ডার করবেন? সাবিহার প্রসঙ্গ পাল্টানোর দ্রুততা দেখে রাগীব মুখ লুকিয়ে হেসে ফেলল। বলল, রেড শ্রিম্প আর তিরামিসু অর্ডার করবো ভাবছি। হ্যাভ ইউ এনি প্রবলেম উইথ দ্যাট? সাবিহা স্বাভাবিক হয়ে এসেছে, ফলে মৃদু হেসে জবাব দিল। নো নো, আপনি অর্ডার করুন। সাবিহার সম্মতি পেয়ে রাগীব ওয়েটারকে ডেকে অর্ডার দিল। অতঃপর রাগীব টেবিলে 2 হাত রেখে সাবিহাকে কিছু জিজ্ঞেস করতে উদ্যত হতেই সাবিহা চট করে জিজ্ঞেস করে বসল, আপনার চোখটা এমন কেন? কেমন? আপনার কথা বুঝতে পারিনি। সাবিহা জহুরি নজরে রাগীমান 2 চোখের দিকে চাইল। আজই প্রথম সে রাগীবের চোখের মণির রংটা ধরতে পেরেছে। হালকা খয়েরি রঙের চোখের মণি তার ফর্সা চেহারার সাথে মিলে গিয়েছে দারুণভাবে। সাবিহা জিজ্ঞেস করল, আপনার চোখের মনির রং লাইট ব্রাউন কালারের, এমন কেন? সাবিহার বাচ্চামো ধরনের প্রশ্নে রাগীব সশব্দে হেসে উঠল। সহাস্যে বলল, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই মিস সাবিহা, ভালো হয় আপনি আমার মাকে জিজ্ঞেস করুন। সাবিহা রাগীবের প্রত্যুত্তরের তোয়াক্কা না করেই ফিরতি প্রশ্ন করল, আপনার চেহারাটাও দেখতে ফরেনারদের মতো লাগে, অদ্ভুত তো। আপনার জন্ম কি বিদেশে নাকি? রাগীব ক্ষীণ ভরকালো। তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বলল, দেশে এমন অনেক ছেলে মেয়ে পাবেন যাদের চেহারা দেখতে অনেকটা ফরেনারদের মতো, আমি হয়তো তাদের মধ্যে একজন। অতঃপর সে সাবিহাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রসঙ্গ পাল্টে বলল, আপনার ব্লাইন্ড ডেটের অ্যারেঞ্জমেন্ট কে করেছে? প্রসঙ্গ পাল্টে যেতে দেখে সাবিহা কিছুটা মনক্ষুণ্ণ হল, তবে এতে জোর না দিয়ে সাবিহা রাগীবের প্রশ্নের জবাব দিল, সোফিয়া। আর আপনি যে জর্জের বন্ধু তা জানতাম না। ঠিক আছে, এখন জেনে নিলাম। হ্যাঁ,
বাই দ্য ওয়ে, আপনি তো ভেনিসে এসেছেন বেশ কিছুদিন হয়নি। এই অল্প সময়ে আপনার সাথে জর্জের বন্ধুত্বও হয়ে গেল। আর সে আপনাকে ব্লাইন্ড ডেটের অ্যারেঞ্জমেন্টও করে দিল। কিভাবে পসিবল হলো? নাথিং ইজ ইম্পসিবল মিস সাবিহা তাসনিম। আমি রাগিবের কথার মাঝেই ওয়েটার অর্ডারকৃত খাবার দিয়ে গেল। খাবার পেয়ে দুজনেই খাবার পূর্ব প্রস্তুতি নিতে লাগল। ইতোমধ্যে সাবিহা কিঞ্চিত বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে বসল। আপনি আমার ফুল নেম জানেন কি করে? রাগিব চামচ হাতে নিতে নিতে বলল। ব্লাইন্ড ডেটে পার্টনার সম্পর্কে আর কিছু জানা হোক বা না হোক, তার নাম জানাটা মাস্ট। সাবিহা আর প্রত্যুত্তর করল না। দুজনে খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ল। খাওয়া শেষে রাগিব বিল মিটিয়ে সাবিহাকে নিয়ে রেস্টুরেন্ট হতে বেরিয়ে পড়ল। পথিমধ্যে রাগিব বলল। মিস সাবিহা, আমার কাছে অন্যান্যদের মতো লং ড্রাইভে যাওয়ার জন্য গাড়ি নেই, সো আমি কি ভেনিসের নির্জন রাস্তা ধরে পাশাপাশি হাঁটতে পারি? সাবিহা মিষ্টি হেসে বলল। ওয়াই নট? যদিও আমার গাড়ি আছে, তবে রাতের নির্জন পরিবেশে হাঁটার মজাই আলাদা। তো দেরি কেন, চলুন ভেনিসের নির্জনতম রাস্তার সৌন্দর্যের সাক্ষী হই দুজন। চলুন। তারা দুজনে হাঁটছে, ধীর পদে হাঁটছে। তাদের পথ চলা হচ্ছে পাশাপাশি। ভেনিসের রাতের সৌন্দর্য নিজের সর্বস্ব যেন বিলিয়ে দিতে চাইছে রাগিব ও সাবিহার প্রতি। দুজনে নীরবে হাঁটছে। সাবিহা মাঝে মাঝে কোনো এক কারণে লাজুক হাসছে। এদিকে রাগিবের মন চাইছে তার স্নিগ্ধময়ীর হাতটা আলতো করে ধরে এই নির্জনতম পথ অতিক্রম করতে। তার মন চাইছে এই রূপসী রাতে একটি অঘটন ঘটিয়ে ফেলতে, সাবিহাকে নিজের মনের কথা বলতে। কিন্তু এ শুভ কাজের সঠিক সময় এখনই নয়। এ মুহূর্তে তার দরকার কিছু ধৈর্যের। রাগিব ও সাবিহা নিজ মনের অন্তরালে কল্পনায় একে অপরকে নিয়ে মুগ্ধতায় ঘেরা কিছু সময় কাটাতে লাগল। নিশ্চুপে তাদের মধ্যেকার সময়টা দিব্যি কেটে গেল। হাঁটতে হাঁটতে তারা প্রায় জনমানব শূন্য একটি রাস্তায় এসে পৌঁছাল। আচমকা কোনো কিছু বুঝে ওঠার পূর্বেই একজন ইতালীয় লোক তাদের দিকে ছুরি ধরে ভয়ার্ত কণ্ঠে বলল, যা যা আছে সব দিয়ে দিতে। হঠাৎ উদিত হওয়া বিপদাপন্ন পরিস্থিতিতে পড়ে সাবিহা ঘাবড়ে গেল। তবে রাগিবের মাঝে কোনো পরিবর্তন হল না। সে দিব্যি পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। না সে হঠাৎ উদিত হওয়া লোকটিকে কিছু করছে, না সে লোকটির কথা মান্য করছে। রাগিবের এমন গা ছাড়া ভাব দেখে সাবিহা ও লোকটি উভয়জনে বিস্মিত হল। লোকটি আরও ঘাবড়ে আশেপাশে এক নজর বুলিয়ে এবার রাগিবের দিকে ছুরি ধরে বলল, চুপচাপ দাঁড়িয়ে না থেকে আমাকে সব দিয়ে দাও, আর তোমার গার্লফ্রেন্ডকেও বলো সব দিয়ে দিতে। এই বলে সে সাবিহার দিকে ছুরি তাক করল। কিন্তু অকস্মাৎ মুহূর্ত মধ্যেই সাবিহা দুহাত মুঠো করে ডান পা শূন্যে তুলে লোকটির ঘাড়ে সজোরে আঘাত করল। সাথে সাথে ঘাড় মুটকে যাওয়ার শব্দ হল। চলমান পরিস্থিতি বুঝে ওঠার পূর্বেই লোকটি দুর্বল হয়ে ছুরি ফেলে মাটিতে লুটিয়ে পড়ল। এদিকে সাবিহার এ কাণ্ডে রাগে বিস্মিত চাহনিতে তার দিকে চেয়ে রইল। লোকটি মাটিতে লুটিয়ে পড়তেই সাবিহার স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়াল। রাগিবের বিস্মিত চাহনি অনুসরণ করে সে জিজ্ঞেস করল, এভাবে সারপ্রাইজড হলেন কেন? রাগিব তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল। সাবিহার দৃষ্টি পেরিয়ে লোকটির দিকে একবার নজর বুলিয়ে বলল, এভাবে না করলেও পারতেন, লোকটি শুধু শুধু মার খেল। রাগিবের এহেন কথা কর্ণপাত হওয়া মাত্রই সাবিহার নেত্রজোড়া যেন বিস্ময়ে কপালে উঠে গেল। সে বিস্মিত কণ্ঠে বলল, শুধু শুধু মার খেলো? কি বলছেন আপনি? এই যে রীতিমতো আমাদের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিতে চাইছিল, সেটা কি আপনার নজরে পড়েনি? রাগিব এ পর্যায়ে কিছুটা সংকুচিত হয়ে এলো। বলল, একটু ভয় দেখালে লোকটা চলে যেত। সাবিহা রাগিবের কথা অনুসরণ করে লোকটির দিকে তেড়ে যেতে যেতে বলল, কখনোই যেত না, একে আরও 2-4টা মারা দরকার। নিজের দিকে সাবিহাকে আরও একবার তেড়ে আসতে দেখে ইতালীয় লোকটি ঘাড় ধরে কোনোমতে উঠে দাঁড়িয়ে প্রচণ্ড ভয়ে ছুরি রেখেই পালিয়ে যায়। তার কাছে এ মুহূর্তে সাবিহাকে জমের চেয়ে কম মনে হচ্ছে না। সে আর পিছনে ফিরে তাকালো না, বরং যত দ্রুত সম্ভব পা ফেলে সে নিজ ঠিকানায় ফিরে যেতে পা বাড়াল। লোকটি চলে যেতেই রাগিব আত্মপক্ষ সমর্থনের স্বার্থে সাবিহাকে বলল, দেখলেন তো, লোকটা ভয়েই পালিয়ে গেল। সাবিহা প্রত্যুত্তর করল না। দু হাতে পরনের জ্যাকেট স্কার্ফ ঠিক করতে লাগল। অতঃপর তার কাজ শেষ হতেই সে হতাশ কণ্ঠে রাগিবকে বলল, একজন ছেলে হয়ে আপনার কাছে মোটেও এমনটা আশা করিনি আমি। চাইলেই আপনি লোকটাকে মারতে পারতেন। সব জায়গায় মারপিট করা মানায় না, ঠান্ডা মাথায় রেখে কাজ করতে হয় কিছু জায়গায়। সাবিহা আর প্রত্যুত্তর করতে স্বাচ্ছন্দ্য বোধ করল না। ফলে সে বলল,
আচ্ছা বাদ দিন, যা হওয়ার তা হয়ে গিয়েছে। শুধু শুধু এই বিষয়ে কথা বলে আমাদের কথা কাটাকাটি হতে পারে। ইয়া, রাইট। দুজন কিছু মুহূর্তের জন্য নীরবতা পালন করল। অলিখিত নীরবতা। তাদের নীরবতার জালে ফেসে তাদের পদধ্বনির আওয়াজ স্পষ্টভাবে কর্ণগোচর হল। নিশ্চুপ নীরব পরিবেশে কংক্রিটের রাস্তায় জুতোর আওয়াজটা বেশ ভালোই লাগছে, অদ্ভুত রকমের উপভোগ্য। সাবিহার হাঁটতে হাঁটতে মনোযোগ সহকারেই তা শুনছে। ইস, এই দারুণ শব্দটা সে এর পূর্বে লক্ষ্য করেনি কেন? এ নিয়ে ভাবতে ভাবতে সাবিহা যে কখন বাড়িতে চলে এলো তা টেরই পেল না। যখন সে টের পেল যে সে বাড়িতে চলে এসেছে, তখনই সে কোনোরূপ কথাবার্তা ছাড়াই রাগিবের হাত ধরে টেনে বাড়ির আঙিনার এক কোণায় নিয়ে এলো। সাবিহার অকস্মাতে কর্মকাণ্ড রাগিব চূড়ান্ত পর্যায়ের বিস্মিত হল। সে কণ্ঠে আকাশসম বিস্ময় প্রকাশ করে বলল, কি ব্যাপার সাবিহা, এভাবে হুট করে আমাকে টেনে নিলেন কেন? রাগিবের কণ্ঠস্বর সাবিহার নিকট খানিকটা জোরালো শোনাল। তার ভীত চেহারায় এ পর্যায়ে আরও অস্থিরতার দেখা মিলল। সে নিজের ঠোঁটের ওপর আঙুল ঠেকিয়ে সতর্ক কণ্ঠে নিম্ন স্বরে রাগিবকে বলল, শ্শ্, ধীরে কথা বলুন। আমাদের দুজনকে রাতে এইভাবে একসাথে দেখলে আমার আব্বু আমায় নিয়ে সিন ক্রিয়েট করে ফেলবে। সাবিহার সতর্ক বাণী শুনে রাগিব হুঁশিয়ারি চাহনিতে চারপাশে এক নজর বুলিয়ে নিল। অতঃপর সাবিহার ন্যায় নিম্ন স্বরে বলল, ডোন্ট ওয়ারি, আশেপাশে কেউ নেই। কিন্তু আপনি এইভাবে লুকাচ্ছেন কেন? কারণ আছে লুকানোর। আসলে আমার এই ব্লাইন্ড ডেটের কথা বাসার কেউ জানে না। আমি জানাতেও চাইছি না কাউকে, কারণ আব্বু আর সামাদ ভাই এসব সহ্য করতে পারবে না। এখন আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমাদের ফ্যামিলির কাউকেই নিয়ে কিছু বলবেন না প্লিজ। ওকে। আপনি এবার চুপচাপ আপনার রুমে চলে যান, আমিও আমার রুমে চলে যাই। আমি সবাইকে বলে রেখেছি সোফিয়ার সাথে আজ রাতে মুভি দেখবো আমি। এখন আবার গিয়ে বলতে হবে যে আমার ভালো লাগছিল না, তাই আমি চলে এসেছি। আপনাকে যদিও এই নিয়ে কিছু জিজ্ঞেস করবে না, তবুও সতর্ক থাকবেন। ওকে, ডান। আর আপনি এই নিয়ে চিন্তা করবেন না, আমার পক্ষ থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন সাবিহা। রাগিবের কথায় সাবিহা মুচকি হাসি দিল এবং মুহূর্তেই পূর্বের ন্যায় সতর্ক দৃষ্টি ফেলে একবার আশপাশে নজর বুলিয়ে নিল। অতঃপর নিজেকে একদম স্বাভাবিক রূপে রূপান্তরিত করে বাড়ির ভেতরে চলে গেল। রাগিব সাবিহার যাওয়ার পানে চেয়ে মৃদু হাসি সহিত বলল, ভালোই লাগে তোমার এই রূপটা, কখনো ভীতু, কখনো সাহসী, অদ্ভুত এক মিশ্র রূপ। সাবিহার বিয়ের জন্য ছেলে ঠিক করেছি আমি। ডেটও মোটামুটি ফাইনাল। আগামী 2 সপ্তাহের মাঝেই বিয়ের ডেট ফাইনাল করতে চাইছি আমি। তোমার কি মতামত? গম্ভীর কণ্ঠে এক নিঃশ্বাসে কথাগুলো বলে বিরতি নিলেন আফসার সাহেব। এদিকে অকস্মাৎ স্বামীর নিকট হতে এমন সংবাদ শুনে কিয়ৎক্ষণের জন্য স্তম্ভিত চাহিনিতে চেয়ে রইলেন সালমা বেগম। এ কি শুনছেন তিনি? তার মেয়ের বিয়ে, সবকিছু ঠিকঠাক, অথচ তিনি জানেন না। অবশ্য এই সংবাদটির বিষয়ে তার অবগত এবং অনবগত দুটোই একই কাতারে পড়ে। আফসার সাহেব যদি তার অনুমতি ব্যতীত বিয়েটা করিয়েও ফেলে, তারপরও অবাক হবেন না সালমা বেগম, কারণ স্বামীর সামনে তিনি কিছুই না। তার কোনো ব্যক্তিত্ব নেই তার স্বামীর জীবনে তার কোনো গুরুত্ব। তিনি ছেলেমেয়ের জন্য স্বামীর অনুমতি ব্যতীত কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। সবটাই যেন তথাকথিত বাঙালি সমাজের একজন আদর্শ স্ত্রী। কিন্তু আদৌ কি একে আদর্শ নামক ভারী শব্দের তকমা দেওয়া যুক্তিযুক্ত? সালমা বেগম অতি মোলায়েম স্বরে নিম্ন কণ্ঠে বললেন, ছেলে ভালো হলে সব ভালো। আফসার সাহেব পূর্বোক্ত কণ্ঠে বললেন, ছেলেটাকে হয়তো তুমি চিনতে থাকবে। এর আগে দেখেছো কিনা, আমার বিজনেস পার্টনারে এসেছিল। আমার এক বিজনেস পার্টনারের ছেলে, সেই আমাকে প্রস্তাবটা দেয়। আমি যতদূর দেখেছি শুনেছি ছেলেটা খুব ভালো, ইতালিতেই থাকে। এজন্যই প্রপোজাল ক্যান্সেল করতে পারিনি। সালমা বেগম ব্যর্থ হাসার চেষ্টা করলেন। তার ভেতরটা এই মুহূর্তে যন্ত্রণায় ছটফট করছে। তার চেহারায় সে ভাব স্পষ্টরূপে ফুটে উঠেছে। কিন্তু মা নামক ব্যক্তিটির এ যন্ত্রণা আফসার সাহেব উপলব্ধি করতে পারলেন না। হয়তো তিনি উপলব্ধি করতে চাননি, কারণ নিজের গভীর অহংবোধ। তার বাচন স্ত্রী নামক ব্যক্তিটিকে এত গুরুত্ব দেওয়ার কি আছে? স্ত্রীর অবস্থান সবসময় স্বামীর নিচে, সুতরাং তাকে এত গুরুত্ব দিয়ে মাথায় উঠানোর দরকার নেই। এসব ভেবেই আফসার সাহেব নিজের তথাকথিত মেল ইগোকে আঘাত করতে চান না। সালমা বেগম আফসার সাহেবের পানে ক্ষণিকের জন্য দৃষ্টিপাত করে তীব্র যন্ত্রণার প্রতিটি বিন্দু বলাধ্যকরণ করলেন। এখন তিনি কাঁদেন না, তার দু নেত্র ছাপিয়ে জল উপচে পড়ে না, কারণ তার শরীরে সবটা সয়ে গিয়েছে। সহ্যের সীমা অতিক্রম করতে করতে তিনি কঠির হয়েছেন, কিন্তু এখনও তার মাঝে নম্রতা নামক অনুভূতিগুলো ক্ষুদ্র আকারে আছে। এজন্যই হয়তো যন্ত্রণার অনুভূতিগুলো হয়। সালমা বেগম এ পর্যায়ে ভেজা একটি ঢোক গিলে বললেন, যেহেতু সব দিক দিয়ে আপনি খোঁজ নিয়েছেন, সেহেতু ভালোই হবে, আমার কোনো আপত্তি নেই। সাবিহার কাছে না হয় একবার শুনে নিন। আফসার সাহেব মুহূর্তেই মাথা তুলে ভ্রু কুঞ্চিত করে বললেন,
ওর কাছে আর কি শুনবো, ও হ্যাঁই বলবে। আমি সাবিহাকে খুব ভালোভাবেই চিনি, ওর বাবাকে খুব ভালোবাসে। আমার বিশ্বাস সাবিহা আমার সিদ্ধান্তে কখনো দ্বিমত পোষণ করবে নাও। এই বলে তিনি কল লিস্টে নাম্বার ডায়াল করতে করতে সাবিহার রুমের দিকে পা বাড়ালেন। সালমা বেগম খাটের কাছেই ঠাঁই দাঁড়িয়ে রইলেন। কিয়ৎক্ষণ গম্ভীর চাহিনিতে মেঝের দিকে চেয়ে আনমনে কিছু ভাবলেন। অতঃপর তাচ্ছিল্যের হাসি দিয়ে বিড়বিড় করে বললেন, আমার মেয়েটারও 2 আনার দাম নেই আপনার কাছে, তবে একটাই চাওয়া, আমার মতো যেন আমার মেয়ের কপাল না পুড়ে। এই বলে তিনি নিজের কাজে মনোযোগী হওয়ার ব্যর্থ চেষ্টা করলেন। মাত্রই পোশাক বদলে বিছানায় শরীর এলিয়ে দিল সাবিহা। তখনই দরজার ওপারে করাঘাত ও আফসার সাহেবের কণ্ঠস্বর শুনে দ্রুত উঠে গিয়ে দরজা খুলল সাবিহা। বাবাকে দেখেই এক গাল হেসে বলল, এতদিন পর মেয়ের সাথে দেখা করার চান্স পেলে? সাবিহার কণ্ঠে ফোন থেকে মাথা তুলে চাইলেন আফসার সাহেব। বিস্তৃত হেসে সাবিহার কাঁধে এক হাত রেখে রুমে প্রবেশ করলেন তিনি। বললেন, খুব ব্যস্ত রে ইদানিংকাল। শোন, তোকে একটা কথা বলতে এলাম। এই বলে আফসার সাহেব রুমে অবস্থিত সোফায় বসে পড়লেন। সাবিহাও তার পাশে বসে পড়ল। কৌতূহলী দৃষ্টিতে বাবার দিকে চেয়ে জিজ্ঞেস করল। কি কথা আব্বু? আফসার সাহেব কোনো প্রকার ভনিতা না করেই বললেন, তোর জন্য একটা ছেলে ঠিক করেছি, আমার বিজনেস পার্টনারের ছেলে। আগামী 2 সপ্তাহের মাঝেই তোদের বিয়ের ডেট ফাইনাল করতে চাইছি। অকস্মাৎ এমন সংবাদে সাবিহার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। তার ভেতরটা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। বাবার নিকট হতে এমন কথা শোনার জন্য সে কিছুতেই প্রস্তুত ছিল না। মেয়ের অবস্থা হয়তো আফসার সাহেব উপলব্ধি করতে পারলেন। ফলশ্রুতিতে সাবিহার মাথায় স্নেহের পরশ বুলিয়ে বললেন, বুঝতে পারছি তোর অবস্থাটা। হঠাৎ বিয়ের কথা শুনেছিস তো, কিন্তু আমি জানি আমার মেয়ে স্ট্রং এবং খুব দ্রুতই সে নিজেকে সামলে নিতে পারবে। কি পারবি তো? সাবিহা যেন এখনো ভ্রমে আছে। সে কিছুতেই বিয়ের কথাটিকে স্বাভাবিকভাবে নিতে পারছে না। কিভাবেই বা নিবে সে? মাত্রই তো একজনের প্রতি প্রেম নামক অনুভূতির সূচনালব্ধে পদার্পণ করেছে সে। সুখকর এই অনুভূতিটি পুরোপুরি হৃদয়ঙ্গম হওয়ার পূর্বেই অজানা এক মানুষের সাথে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ কোনো দুঃস্বপ্নের চেয়ে কম নয়, বরং এর চেয়ে বৃহৎ কিছু। সাবিহা বিমূঢ় চাহিনিতে আফসার সাহেবের দিকে চেয়ে রইল। আফসার সাহেব পূর্বের ন্যায় জিজ্ঞেস করলেন, কি পারবি তো? সাবিহা নিজেকে সামাল দিল। হঠাৎই মৃদু হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ পারবো আব্বু। মেয়ের জবাবে খুশি হলেন আফসার সাহেব। বললেন, ছেলে খুব ভালো, বুঝেছিস? তুই দেখলেই পছন্দ করে ফেলবি। আমি ওদের সাথে কথা মোটামুটি পাকাপোক্ত করে এসেছি। এখন শুধু তোর মতামত জানলেই আমি ফাইনাল করে দিব। কি বাবার মান সম্মান রাখবি তো? আমার বিশ্বাস তুই আমার পছন্দকে সাদরে গ্রহণ করবি। করবি না? অনিচ্ছা সত্ত্বেও সাবিহা জোরপূর্বক মাথা ঢাকাল, কিন্তু কোনো রূপ জবাব দিল না। আফসার সাহেব আর কথা বাড়ালেন না, বরং উঠে দাঁড়ালেন। বেরিয়ে যাওয়ার পূর্বে পুনরায় বললেন, তুই তো আমাকে অনেক ভালোবাসিস, তাই না? আমার বিশ্বাসের মর্যাদা রাখবি না? আমার সম্মান রাখবি না তাদের সামনে? আফসার সাহেব কথার জালে মেয়েকে ফাঁসালেন, খুবই সূক্ষ্মভাবে, যা সাবিহা ঘুণাক্ষরেও টের পেল না। সাবিহা নিরুত্তর রইল। আফসার সাহেব আর তার জবাবের অপেক্ষায় রইলেন না, বরং চলে গেলেন। কারণ তিনি জানেন সাবিহা কখনোই এই বিয়েতে দ্বিমত পোষণ করবে না। আজকের রজনীর তাপমাত্রা তুলনামূলক বেশি। হাড় কাঁপানো শীতে বেনেশ শহর আচ্ছাদিত। তারই রেশ ধরে চারপাশে মৃদু মন্দ গতিতে হাওয়া বইছে। গায়ে কাঁটা দেওয়ায় শীতল হাওয়ার ব্যথা উপেক্ষা করেও সাবিহা ব্যাকইয়ার্ডে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার শরীরের বহির্ভাগে কোনো ব্যথা হচ্ছে না, কিন্তু তার অন্তঃস্থল তীব্র ও তীক্ষ্ণ ব্যথায় জর্জরিত। সে নির্বাক চিত্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃসঙ্গ নভস্থলে উদিত চন্দ্রিমার পানে দৃষ্টি স্থাপন করে আছে। এমনই নির্জনতা ভেদ করে অকস্মাৎ রাগীবের কণ্ঠস্বর শুনে ধরাধামে অবতীর্ণ হল সাবিহা। এত শীতে বাইরে কি করছেন সাবিহা? মুহূর্তেই সাবিহা পিছনে ঘুরে কোনো প্রকার ভনিতা ছাড়াই বলল, আব্বু আমার বিয়ে ঠিক করেছে। অকস্মাৎ সাবিহা নিকট হতে মুখনিসৃত বিয়ে নামক শব্দটি শুনে স্তম্ভিত হল রাগীব। কিন্তু তার এই স্তম্ভিত ভাবটি বেশিক্ষণ স্থায়ী হল না, বরং হঠাৎ প্রজ্বলিত ক্রোধে তার হালকা খয়েরি রঙের আঁখি দুটো যেন ধপ করে জ্বলে উঠল। ধীরে ধীরে রাগীবের অন্তঃস্থলে ক্রোধের অনল পুঞ্জীভূত হল, কিন্তু সাবিহার সম্মুখে নিজের অন্তরালের প্রবল ক্রোধ সে বহির্প্রকাশ হতে দিতে চায় না। ফলে ক্রোধের অনল মেটাতে 2 হাতের মুঠো শক্ত করে ধরল সে। কিন্তু তার সম্মুখপানে সাবিহা দাঁড়িয়ে থাকায় চেহারার অঙ্গভঙ্গি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা চালাল সে। এদিকে সাবিহা দীর্ঘশ্বাস ফেলে রাগীবকে জিজ্ঞেস করল, আব্বুর খুশির জন্য আমার কি বিয়েতে রাজি হয়ে যাওয়া উচিত? রাগীব চুপটি করে দাঁড়িয়ে রইল। মৃদু হাসার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে বলল,
চলুন আমার রুমে বসে এই ব্যাপারে ডিটেলসে কথা বলি। রাগিবের জবাবের অপেক্ষা থাকা সাবিহা ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বলল। আচ্ছা চলুন। রাগিব সাবিহার সম্মুখ প্রান্ত হতে সরে গিয়ে পাশে দাঁড়িয়ে বলল। আফটার ইউ। সাবিহা আর কথা বাড়াল না, ধীর পদে হেঁটে হেঁটে রাগিবের রুমে প্রবেশ করল। পিছে রাগিব শক্ত হাতের মুঠোয় আরও জোর দিয়ে নিজের ক্রোধ প্রশমিত করার চেষ্টা করল, সাথে ঠোঁট দিয়ে বড় বড় নিঃশ্বাস ছেড়ে এ চেষ্টাকে আরও সফল করার চেষ্টা করল। বিড়বিড় করে স্বগতোক্তি করল। এটা আপনি ঠিক করেননি, মোটেও ভালো কাজ করেন না আপনি। এই বলে সে রুমে প্রবেশ করেই ঢকঢক করে এক গ্লাস পানি পান করল। ওদিকে সাবিহা রুমে অবস্থিত সোফাটিতে বসে উদাস চাহিনিতে রুমের প্রতিটি জিনিস দেখতে লাগল। রুমের জানালার ধারে অবস্থিত সোনালি রঙের উইন্ড কাইমটা মৃদু শব্দে তুংটাং ধ্বনি তুলছে। মিষ্টি এ ধ্বনি যেন বাতাসে কোনো বিরহের ইঙ্গিত দিয়ে যাচ্ছে। হয়তো এরই মাধ্যমে চলমান হাওয়া সাবিহার মনোবস্থার ইঙ্গিত দিচ্ছে। রাগিব গ্লাস রেখে অস্থিরতার সহিত ছোট্ট একটি টুল টেনে সাবিহার সম্মুখপানে বসল। কাল বিলম্ব না করে সাবিহাকে জিজ্ঞেস করল। বিয়েতে আপনার কি মত? সাবিহার রাগিবের পানে চাইল, স্মিত হাসল, বলল। আমি আমার আব্বু আর আম্মুকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই দুইজন আমার কাছে যা চাইবে আমি স্বেচ্ছায় তাই দিয়ে দেব। আব্বু খুশি মনে আমার বিয়ে ঠিক করেছে, আবার এই বিয়ের সাথে আব্বুর মান সম্মানও জড়িত। সো একজন মেয়ে হিসেবে আমি কখনোই চাইবো না আব্বুর মান সম্মান হার্ট হোক, রাইট? রাগিব সন্দেহাতীত চাহিনিতে সাবিহার পানে চেয়ে আছে। সাবিহার কণ্ঠস্বরের পরিবর্তন ও কথার মোড় পরিবর্তিত হতে দেখে তার মাঝে সন্দেহের পরিমাণ গাঢ় হতে লাগল। সে অনুমান করল সাবিহা নিশ্চয়ই তার অপছন্দের সিদ্ধান্তটিই নিবে। রাগিবের এই সন্দেহকেই যেন হাতে নাতে প্রমাণ করতে চাইল সাবিহা। ফলস্বরূপ সে বলল। আমিও চাই না আব্বুর মান সম্মানে কোনো আঘাত আসুক, এজন্যই আমি বিয়েটা করব। রাগিবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে সাবিহার নিকট হতে এমন সিদ্ধান্ত মোটেও আশা করেনি। হ্যাঁ, সে অনুমান করেছে এ ব্যাপারে, কিন্তু সে কখনোই চায়নি তার অনুমান সঠিক হোক। এটা তো কখনো হওয়ার কথা ছিল না। অকস্মাৎ সাবিহার বিয়ের খবরটা যেন বিনা মেঘে বজ্রপাতের ন্যায় আঘাত হানল। রাগিব যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা চালাল। কিঞ্চিত বিস্মিত কণ্ঠে সাবিহাকে জিজ্ঞেস করল। আপনি কি শিওরলি ডিসিশনটা নিলেন? ইয়া। এত বড় ডিসিশন নিলেন কখন? প্রথমে আপনাকে দেখে মনে হয়নি আপনি বিয়েতে একমত, কিন্তু এখন এইভাবে হুটহাট ডিসিশন শুনিয়ে দিলেন। মাঝে মধ্যে কিছু কিছু ডিসিশন এইভাবে হুটহাট নিতে হয় এবং শুনিয়ে দিতে হয়। এখন আসি তাহলে। এই বলে সে উঠে দাঁড়াল। রাগিবকে দ্বিতীয় কিছু বলার সুযোগ না দিয়ে সে দরজার দিকে পা বাড়াল। দুপদ এগিয়ে তার কদম থমকে গেল। তার যে যেতে মন চাইছে না, মন চাইছে আজীবন এখানেই রয়ে যাক সে। কিন্তু বাস্তবতার বেড়াজালে যেমন সব স্বপ্ন পূরণ হয় না, তেমনি রাগিবকে চিরতরে নিজের করে পাওয়ার যে নব্য অভিপ্রায় তার মনে জেগে উঠেছিল, সেটাও পূরণ হওয়ার নয়। সাবিহাই একমাত্র জানে তার মনের মাঝে কেমন উথালপাথাল ঝড় আরম্ভ হয়েছে। অস্থির অনুভব করছে সে। এ অশান্ত ঝড়কে সে থামাবে কি করে? কিভাবে নিজেকে সান্ত্বনা দিবে? সাবিহা কিয়ৎক্ষণ সে স্থানেই দাঁড়িয়ে রইল। ক্ষণিক বাদে ঘাড় ঘুরিয়ে রাগিবের পানে চাইল। অতঃপর নিজেকে সান্ত্বনা দিতেই রাগিবকে শুনিয়ে শুনিয়ে বলল। আমি বিয়ে করব, সে যতই পিছুটান থাকুক না কেন। সাবিহার এহেন কথায় রাগিব হক চকাল। প্রশ্নাতুর চাহনিতে চেয়ে জিজ্ঞেস করল। কোনো পিছুটানের কথা বলছেন সাবিহা? সব প্রশ্নের উত্তর দিতে নেই। এই বলে সে কোনো প্রকার কালবিলম্ব না করে গেস্ট হাউস হতে বেরিয়ে গেল। রাগিব সাবিহার এ অদ্ভুত আচরণে ভীষণ অবাক হল। স্বগতোক্তি করে বলল। হঠাৎ সাবিহা এমন উদ্ভট আচরণ কেন করলো? ও কি কিছু মিন করে গেল? রাগিব ভাবতে লাগল। সাবিহার আচরণ, চাহনি, বাচনভঙ্গি, তার প্রতিটা পদক্ষেপ কল্পনায় চলমান রেখে কিছু অনুমান করল। অবশেষে তার অনুমান ও প্রত্যাশা দুয়ে দুয়ে মিলে 4 হল। ভীষণ খুশিতে প্রজ্জ্বলিত নয়নে হাত মুঠো করে ইয়েস বলে উৎফুল্লতা প্রকাশ করল রাগিব। সাবিহার উদ্দেশ্যে হাওয়াই মিলিয়ে বলল। At last, I'm successful. If I'm not wrong, you're in love, Miss Sabiha Tasnim. এই দিনটারিতে অপেক্ষা ছিলাম। Now wait and watch, শ্বশুরমশাই। আপনার মেয়েকে কীভাবে আপনার নাকের নিচ দিয়ে নিয়ে গিয়ে বিয়ে করি। এই বলে রাগিব বাঁকা হাসল। সে তার পরিকল্পনায় সফল এবং তার অনুমানকৃত সময়ের তুলনায় সে দ্রুতই সফলতা পেয়ে গিয়েছে। পাখির কিচিরমিচির ধ্বনির মাধ্যমে ভেনিসে হিম প্রভাতের আরম্ভ হল। সকলে ব্যস্ত হয়ে পড়ল নিজ নিজ কাজে। সলমা বেগম সার্ভেন্টদের বলে সকালের নাস্তা রেডি করাচ্ছেন। আজ তার শরীর খারাপ বলে রান্নার কাজটা সার্ভেন্ট দিয়েই কুড়িয়ে নিচ্ছেন।
অন্যান্য সময় হলে নিজ হাতেই রান্না করে স্বামী সন্তানকে খাওয়াতেন তিনি। ব্যাকইয়ার্ডের লনে মনমরা হয়ে একা একা ফুটবল খেলছে সাবিত। আজ তার স্কুল বন্ধ, পাশে নেই কোনো খেলার সঙ্গী। হঠাৎ ফুটবলে পা চালাতে চালাতে তার রাগিবের কথা মনে পড়ল। কোনো প্রকার কালবিলম্ব না করে ফুটবল ফেলে সে গেস্ট হাউসের ভেতর চলে এলো। রাগিব তখন গেস্ট হাউসের ছোট্ট রান্নাঘরে অমলেট বানাতে ব্যস্ত, আর ঘণ্টাখানেকের মাঝে অফিসে ছুটতে হবে তার। এরই মাঝে সাবিতকে রুমে উপস্থিত হতে দেখে রাগিব রান্নাঘর থেকেই হাঁক ছেড়ে বলল। কি ব্যাপার ডুড, হঠাৎ এখানে কেন? রাগিবের কণ্ঠস্বর শোনামাত্রই সাবিত রান্নাঘরে ছুটে গেল। খানিক হাঁপাতে হাঁপাতে বলল, ব্রেকফাস্ট করছো রাগিব ভাই? রাগিবের তখন অমলেট বানানো শেষ। সে অমলেটটা প্লেটে তুলে কিচেন টাওয়াল দিয়ে হাত মুছতে মুছতে সাবিতের সম্মুখে এসে দাঁড়ালো। বলল, এখনো করিনি, করব। চলো তোমার সাথে আজকে ব্রেকফাস্ট করি। না রাগিব ভাই, আমি এখনই ব্রেকফাস্ট করব না। চলো না, আমার সাথে একটু ফুটবল খেলো। একা একা খেলতে ভালো লাগছে না। এখন? এখন অফিসে যাওয়া তো দেরি আছে। চলো না, একটু খেলি। সাবিতের কাছে রাগিবকে হার মানতে হয়। সে অমলেটটা রেখেই সাবিতের সাথে লনে চলে এলো। অতঃপর দুজনে ব্যাকইয়ার্ডেন ফুটবল খেলতে লাগল। তাদের খেলার মাঝে প্রবেশ করল সামাদ। সাবিতের উদ্দেশ্যে কৃত্রিম দুঃখ প্রকাশ করে বলল, কি ব্যাপার সাবিত, নতুন পার্টনারকে পেয়ে পুরনোকে ভুলে গেলি? গুড গুড, আমার কাছে আর কিছুর আবদার করে দেখিস। সামাদের কথায় রাগিব ঠোঁট টিপে হাসতে লাগল। এদিকে সাবিত পড়ল বিপাকে। সামাদের এরূপ হুমকিতে সে খানিক ঘাবড়ে গেল। তৎক্ষণাৎ সামাদের নিকট চলে এসে বলল, এমন কিছুই না সামাদ ভাই, আমি একটু বোর হচ্ছিলাম বলেই রাগিব ভাইকে খেলার জন্য ডেকেছি। তুমিও তো আজকাল সময় দাও না, তো কার সাথে খেলবো আমি বলো? এই বলে সে ঠোঁট উল্টে দুঃখ প্রকাশ করল। সাবিতের এহেন দুঃখ প্রকাশের ভঙ্গি দেখে রাগিব ও সামাদ একত্রে হো হো করে হেসে উঠল। সামাদ বলল, চল তিনজনে একটু খেলি। সামাদের এ প্রস্তাবে সাবিতের চোখ চকচক করে উঠল। সে উত্তেজিত হয়ে বলল, ওকে ওকে, ডান। এই বলে সে সামাদের দিকে বল পাঠিয়ে দিল। অতঃপর তিনজনে একত্রে ফুটবল খেলতে লাগল। আধ ঘন্টার খেলাধুলা শেষে রাগিব ও সামাদ অফিসের জন্য রেডি হতে চলে গেল। ২০ মিনিটের মাঝেই তারা রেডি হয়ে ব্যাকইয়ার্ডে উপস্থিত হল। সামাদ রাগিবকে গাড়িতে ওঠার জন্য অফার করলে রাগিব সে প্রস্তাব আর নাকচ করল না। অতঃপর দুজন একত্রে অফিসের উদ্দেশ্যে রওনা হল। পথিমধ্যে চলল দুজনার মাঝে ব্যবসা বিষয়ক আলাপ আলোচনা, চলল নিজেদের পরিবার সম্পর্কে টুকটাক জানাশোনা। এতে করে তাদের মাঝে একে অপরকে নিয়ে সহানুভূতি তৈরি হল। তাদের সম্পর্কের খানিক উন্নতি হল। এতে অবশ্য সামাদের কোনো সুবিধা লুক্কায়িত না থাকলেও রাগিবের স্বার্থ ও সুবিধা লুকিয়েছিল, যা সামাদ ঘুণাক্ষরেও টের পায়নি। কৃষ্ণকায় অম্বরে গাঢ় ধূসর রঙের মেঘপুঞ্জের মেলা বসেছে। কনকনে শীতল আবহাওয়াতেও গোটা ভ্যানিস নগরী আঁধারে নিমজ্জিত নগরীতে পরিণত হয়েছে। যে কোনো মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি নেমে গোটা শহর সিক্ত করে দিয়ে যাবে। সেই সাথে দিয়ে যাবে কয়েকদিনের হাড় কাঁপানো শীতের আগমনী বার্তা। বাংলাদেশের ন্যায় ভেনিসেও শীতকালে বর্ষার আগমন হয়, তবে তার স্থায়িত্ব ক্ষণিকের, কিন্তু ফল সুদূরপ্রসারী। আমেরিকান একটি কোম্পানির সাথে বিজনেস মিটিং বলে আজ আফসার সাহেব ও সামাদ নির্দিষ্ট সময়ের পূর্বে অফিসে পৌঁছে গিয়েছে। সালমা বেগম একা একা রুমে বসে মেয়ের বিয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের তালিকা তৈরি করছেন। গতকাল রাতেই সাবিহার সাথে তার কথা হয়েছে, তবে এই কথোপকথনের স্থায়িত্ব খুব বেশিক্ষণের ছিল না। সাবিহার সিদ্ধান্ত শোনা মাত্র সালমা বেগম কিছু প্রশ্ন করতে চেয়েছিলেন, কিন্তু আফসার সাহেবের ডাক পড়ায় মেয়ের সাথে বসে সম্পূর্ণ খোলামেলা আলাপ করতে পারেননি তিনি। তবে যেহেতু আফসার সাহেব একবার এই বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, সেহেতু সাবিহা হ্যাঁ বলুক বা না বলুক, আফসার সাহেব নিজ পছন্দ অনুযায়ী এ বিয়ে দিয়েই ছাড়বেন। এক্ষেত্রে সাবিহার একমত থাকায় আফসার সাহেবের সুবিধাই হয়েছে। জোর জবরদস্তি করতে হবে না মা মেয়ের সাথে। সাবিহা কিছু বলার উদ্দেশ্য নিয়ে তার বাবা মায়ের রুমের সামনে এসে দাঁড়ালো। রুমের বাইরে হতেই সালমা বেগমকে কিছু লিখতে দেখে সে রুমের ভেতর অগ্রসর হল না, উল্টো পায়ে ব্যাগ কাঁধে নিচে নেমে এলো। অপূর্ণ ইচ্ছেগুলির ভারে তার মনটা ভীষণভাবে আঘাতপ্রাপ্ত। গতকাল হতেই নয়া অনুভূতির জাগা নিয়া তার মনটা উদাসীনতায় ছেয়ে আছে। তার মন কুঠির সুখী নেই, বরং এটি দুঃখের ছায়ায় ছেয়ে গিয়েছে। আর এই দুঃখ কেন যেন অস্থায়ী নয়, স্থায়ী। এমনটা অবশ্য সাবিহা ভাবছে, কারণ তার মনের অরণ্যে যে রাগিব নামক সুপুরুষটি স্থায়ীভাবে বসবাস আরম্ভ করে দিয়েছে। সে ভাবছে কি করে তার মন হতে রাগিবের আবাসস্থল মিটিয়ে দেওয়া যায়।
কি করে তার নতুন জীবনে আগ্রহী হওয়া যায়। উহু, গতকাল সম্পূর্ণ রাত ভেবেও কোনো কাজ হলো না। তবে কি আজীবন রাগিব তার হৃদয়ে স্থায়ী শিলমোহরের ন্যায় ছেপে থাকবে? সাবিহা অন্যমনস্ক হয়ে দরজা খুলল। অমনি ঝমঝমিয়ে বৃষ্টি নামতে আরম্ভ হল। মন খারাপের মেঘমলা চিরে অকস্মাৎ বর্ষিত হওয়া ক্রন্দনস্বরূপ বাদলের বিন্দু বিন্দু ফোঁটা দিয়ে মুহূর্তেই চারিধার অস্পষ্ট হয়ে এলো। সাবিহা কিয়ৎক্ষণ বর্ষণমুখর বাতাবরণের দিকে চেয়ে রইল। অতঃপর ক্ষীণ তাচ্ছিল্যের সুরে বলল, আমি কাঁদতে পারছি না বলে তুমি কাঁদছো? সাবিহার কথার প্রত্যুত্তর স্বরূপেই যেন আন্তরিক্ষ হতে আলোর ঝলকানি দিয়ে বিদ্যুৎ চমকে উঠল। গগন কাঁপানো শব্দে বাতাবরণ কেঁপে উঠলেও কেঁপে উঠল না সাবিহা। এই সামান্য বিদ্যুৎ চমকানোতে ভীত হয় না সে। অন্যান্য সাধারণ মেয়েরা যেখানে ভয়ে চমকে ওঠে, চিৎকার করে উঠে, সেখানে সাবিহা স্বাভাবিক থাকে। এটা আজ প্রথম নয়, ছোটবেলা হতেই সে এমন। তার চরিত্র কখনো প্রস্তরের ন্যায় দৃঢ় মজবুত, তো কখনো কর্দমের ন্যায় মোলায়েম ভঙ্গুর। প্রিয়দের সামনে সে কর্দম, তবে অপ্রিয়দের সামনে সে প্রস্তর। অকস্মাৎ রাগিবের কণ্ঠস্বর শুনে চমকে উঠল সাবিহা। চমকিত দৃষ্টিতে সম্মুখ পানে চাইল। কালো গাড়ির ড্রাইভিং সিটের জানালা দিয়ে রাগিবকে দেখা যাচ্ছে। মোলায়েম হাসিতে লেপ্টে থাকা তার গাঢ় বাদামি বর্ণবিশিষ্ট ঠোঁট জোড়া স্থির। দৃষ্টিজোড়ায় খানিক কৌতূহল, খানিক ব্যস্ততা। ঘোর বর্ষণের অস্পষ্ট ছোঁয়ায় ছেয়ে ওঠা পরিবেশে রাগিব সাবিহার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সাবিহাকে ছাতা হাতে দেখে রাগিব গলার স্বর উচ্চ পর্যায়ে নিয়ে বলল, চলুন আপনাকে ভার্সিটি ড্রপ করে দিয়ে আসি। সাবি তো যাচ্ছে। রাগিবের কথা শেষ হওয়া মাত্রই সাবিত ব্যাগ কাঁধে নিয়ে এক প্রকার দৌড়ে এসে গাড়ির ব্যাক সিটে বসে পড়ল। অতি দ্রুততার সহিত ছুটে চলা সাবিতের ছোট্ট দেহটিতে বৃষ্টির কয়েক ফোঁটা লেপ্টে রইল। গাড়িতে উঠেই সে ফোঁটাগুলোকে চামড়ার জ্যাকেট হতে ছিটকে ছিটকে দূরে সরিয়ে দিল। রাগিবকে বলল, রাগিব ভাই, হারি আপ, না হলে ক্লাসে লেট হয়ে যাব। রাগিব সাবিতের কথা কর্ণগ্রাহ্য করল। ফলে পূর্বের তুলনায় দ্বিগুণ ব্যস্ততার সহিত সাবিহাকে বলল, সাবিহা দ্রুত উঠে আসুন, সবারও লেট হয়ে যাচ্ছে। সাবিহা কোনরূপ কথা উচ্চারণ করল না। মন্ত্রমুগ্ধের ন্যায় হিটে গিয়ে রাগিবের পাশে গাড়ির ফ্রন্ট সিটে বসে পড়ল। তারে এহেন কাজে বৃষ্টির ফোঁটাগুলি তাকে একান্তভাবে আপন করে নিল। ফলে পুরো উলের সোয়েটারটার অর্ধেকাংশই ভিজে গেল। তবে সে এর পরোয়া করল না। সে যে এখন মন্ত্রমুগ্ধ। অদ্ভুত, যে মানুষটির নিকট হতে সে নিজেকে বিরত রাখবে, সে মানুষটির প্রেমেই ঘন ঘন নিজেকে আবদ্ধ করে ফেলছে সে। রাগিব যেন তার জাদুর কাঠি নাড়িয়ে সাবিহাকে মুহূর্তেই বশ করে ফেলেছে। সাবিহা ঢের টের পাচ্ছে রাগিব তার প্রিয়দের তালিকায় নাম ছাপিয়েছে। ফলে সে ইচ্ছে সত্ত্বেও রাগিবের সাথে কঠোর হতে পারছে না। বরং সে ফুলের ন্যায় মোলায়েম হয়ে রাগিবের সামনে থাকতে চাইছে। রাগিবের ভালোবাসা পেতে চাইছে। সে জানতে চাইছে না এর ভবিষ্যৎ, সে শুধু মুহূর্তগুলো উপভোগ করতে চাইছে। গভীর হতে গভীরতরভাবে রাগিবের প্রেমে পড়তে চাইছে সে। তার জন্য কাল নতে নিষিদ্ধ হয়ে যাওয়া রাগিবকে পেতে চাইছে সে। আদৌ কি তার এ চাওয়া পাওয়া পূর্ণ হওয়ার যোগ্য? সে জানে না, কারণ এই মুহূর্তে সে ঘোরে আছে, রাগিবের ঘোরে। গাড়ি আপন গতিতে ছুটে চলছে। চলমান গাড়ির কাঁচের জানালায় বেরঙা বৃষ্টির ফোঁটা সম্মিলিত হয়েছে। গাড়ির গতির ফলে বৃষ্টির ফোঁটাগুলি বেয়ে বেয়ে একে অপরের সাথে মিশে নিম্নমুখে বেয়ে পড়ছে। নব্য আগত বৃষ্টির ফোঁটাগুলি গাড়ির কাঁচের জানালায় বাড়ি খেয়ে মৃদু ধ্বনির সূচনা ঘটাচ্ছে। সেই ধ্বনিরই তালে বিমোহিত হয়ে রাগিব আর চোখে সাবিহাকে দেখছে। আধো আধারিয়া পরিবেশে সাবিহার স্নিগ্ধ চেহারাখানা আরও স্নিগ্ধ হয়ে উঠেছে। কি স্নিগ্ধ লাগছে সাবিহাকে দেখতে। সাবিহাও রাগিবকে দেখছে, তবে দীর্ঘ সময়ের ব্যবধানে দেখছে সে। এ প্রেমময় দর্শনের ফলে মাঝে মাঝে রাগিবের আঁখি জোড়ায় তার স্নিগ্ধ আঁখি জোড়া আবদ্ধ হচ্ছে। তৎক্ষণাৎ নিজেকে গুটিয়ে নিচ্ছে সে। কিয়ৎক্ষণ বাদে পুনরায় রাগিবকে দেখছে সে। সাবিহার ভার্সিটির সামনে এসে রাগিব গাড়ি থামালো। সাবিতকে আরও প্রায় 15 মিনিট আগে স্কুলে নামিয়ে দিয়ে এসেছে সে। এবার সাবিহার পালা। গাড়ি ভার্সিটিতে থামিয়ে রাগিব বলল, আপনার ভার্সিটি চলে এসেছে, নামবেন না? সাবিহার মিষ্টি ঘোর কাটল। বার কয়েক আঁখি পলব ফেলল সে। অতঃপর নিমিষের জন্য বিস্তৃত হেসে বলল, হ্যাঁ নামবো। এই বলে সে ঘাড় ঘুরিয়ে দরজা খুলল। নামার পূর্বে ছাতাটা মেলে ধরে সাবধানে পা ফেলল। কংক্রিটের রাস্তায় তৈরি হওয়া ক্ষুদ্রতর একটি গর্তে জমে থাকা পানিতে মুহূর্তেই তার সাদা ধবধবে কেজ সিক্ত হয়ে পড়ল। অন্য সময় হলে সাবিহা খানিক বিরক্তি প্রকাশ করত, তবে আজ করল না। দুপা নামিয়ে গাড়ি হতে বেরিয়ে পড়ল সে। ঘাড় ঘুরিয়ে এক পলক পিছনে ফিরে রাগিবের পানে চাইল। অতঃপর মুচকি হেসে নিজ গন্তব্যে যাত্রা আরম্ভ করল।
রাগিব অগোচরে সাবিহাকে ফিরতি হিসেবে মৃদু হাসি উপহার দিল। কিয়ৎক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে থেকে গাড়ি ঘুরাতে লাগল সে। হঠাৎ ফোনের রিংটোন কর্ণপাত হতেই সে গাড়ি পূর্বের জায়গায় ফিরিয়ে আনল। কোটের পকেট হতে ফোন বের করতেই স্ক্রিনে অ্যান্ড্রু নামটি জলজল করে ভেসে উঠল। কিঞ্চিত ভ্রু কুঞ্চিত করে কোনো প্রকার কালবিলম্ব বাদে সে কল রিসিভ করল। তৎক্ষণাৎ ওপাশে অ্যান্ড্রুর অস্থির কণ্ঠ ভেসে এলো। স্যার, আপনাকে অতি দ্রুত সিসিলি ব্যাক করতে হবে। সিসিলি শহরের অভ্যন্তরে সুবিশাল এক রাজপ্রাসাদের ন্যায় বাসভবনে প্রবেশ করল রাগিব। পরনে তার কালো প্যান্ট, সাদা শার্ট ও কালো কোট। চাহনি গম্ভীর এবং উদ্বিগ্ন, অন্তঃস্থলে বিরাজমান তীব্র অস্থিরতা। তার এই অস্থিরতার কারণ তার প্রিয়জন, যে প্রিয়জনের টানে সে কোনরূপ বিচার বিবেচনা ব্যতীত ভেনাস হতে সিসিলি ছুটে এসেছে। সিঁড়ি দিয়ে কুটতে উঠতে কবজির কাছে কোটের স্লিভ উঠিয়ে ঘড়িতে সময় দেখে নিল। 11:50 বাজে। বাহিরে ঘুটঘুটে কালো আধার, যা রাতের অন্যতম প্রতীক। সিসিলির আবহাওয়া অনেকটা ভেনিসের মতোই। আজ সিসিলিতেও বৃষ্টি হচ্ছে, তবে তার গতি ধীর। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ক্ষণে ক্ষণে গগন কাঁপিয়ে নামছে বজ্রপাত। দেখা মিলছে আলোর ঝলকানি। রাগিব সিঁড়ি বেয়ে উঠে দোতলার 3 নম্বর রুমে প্রবেশ করল। তার পিছু পিছু প্রবেশ করল তার দেহরক্ষীগণ। রুমে প্রবেশ করতেই রাগিবের অস্থির দৃষ্টিজোড়া গিয়ে ঠেকল বিছানায় শুয়ে থাকা বৃদ্ধ লোকটির উপর, যে লোকটি সম্পর্কে তার বাবা হয়, যার নাম রাজীব শাহরিয়ার। রাগিব ধীর পায়ে তার বাবার দিকে এগিয়ে গেল। তার বাবার পাশে কর্তব্যরত একজন ডাক্তার বসে আছেন। রাগিবকে এগিয়ে আসতে দেখে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। রাগিব বিনা বাক্যে সেই চেয়ারে গিয়ে বসল। কিয়ৎক্ষণ তার বাবার দিকে অপলক চাহনিতে চেয়ে রইল। অতঃপর ধীর এবং গম্ভীর তবে সিক্ত কণ্ঠে বলল, আমাকে ছেড়ে যেতে খুব ইচ্ছে করে তোমার? রাজীব শাহের কোনো জবাব দিলেন না, নির্বাক রইলেন। তার এই নির্বাক পরিস্থিতির পিছনের কারণ তিনি কোমায় আছেন। বাবার কাছে কোনো জবাব না পেয়ে রাগীব প্রশ্নটি পুনরায় করল, কিন্তু এবারও সে জবাব পেতে ব্যর্থ হল। অতঃপর সুদীর্ঘ তপ্ত শ্বাস ফেলে ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, হাউ ইজ দ্য ফিজিক্যাল কন্ডিশন? After the injection, now he is quite stable. রাগীব হতাশার নিঃশ্বাস ছাড়ল, জিজ্ঞেস করল, এন ইমপ্রুভমেন্ট ডক্টর? ডাক্তার নতমস্তকে অতি দুঃখের সহিত বলল, No, Mr. Ragib. There is no improvement from previous condition. He is as before. রাগীব আর কথা বাড়াল না। কিয়ৎক্ষণ রাজীব সাহেবের দিকে নিষ্পলক চেয়ে রইল। অতঃপর তার মাথায় আলতো হাত বুলিয়ে বলল, দ্রুত সুস্থ হয়ে যাও বাবা। আই ব্যাডলি নিড ইউ। রাগীবের আখিজোড়া সিক্ত হয়ে এলো। চোখের কোণায় জমল এক বিন্দু জল, কিন্তু তা গড়িয়ে পড়ার পূর্বেই হাতের উল্টো পিঠ দিয়ে চক্ষু কোটরে আবদ্ধ অশ্রু মুছে ফেলল সে। অতঃপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল সে। কর্তব্যরত ডাক্তারের নিকটে গিয়ে আবেগঘন কণ্ঠে বলল, I don't know how to thank you, doctor, but রাগীবের কথা শেষ হবার পূর্বেই মধ্যবয়স্ক ডাক্তারটি অমায়িক হেসে বলল, It's okay, dear. Just pray for your father. Nothing else. রাগীব মৃদু হেসে ঘাড় ঘুরিয়ে এক পলক রাজীব সাহেবের দিকে চাইল। অতঃপর রুম থেকে বেরিয়ে চলে এলো। তার পিছু পিছু বেরিয়ে এলো তার দেহরক্ষীগণ। তন্মধ্যে একজনকে উদ্দেশ্য করে ইতালীয় ভাষায় রাগীব বলল, অনেককে আমার সিসিলি আসার কথা জানিয়ে দাও, আর বলো আমি আগামীকাল সকালে ওর সাথে দেখা করব। আপাতত আমি রুমে যাচ্ছি রেস্ট করতে, কে যেন আমার ডিস্টার্ব না করে। আর আধ ঘন্টা পর আমার রুমে যেন রাতের খাবার পাঠিয়ে দেওয়া হয়। এই বলে রাগীব স্বাভাবিক পায়ে হেঁটে নিজের রুমে চলে এলো। রাজীব সাহেবের এক রুম পরেই রাগীবের রুম। রাগীব রুমে এসে পরনের পোশাক খুলে শাওয়ারে প্রবেশ করল। দীর্ঘ সময় শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সে। তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে ফোনটা হাতে নিল। স্ক্রিন অন করতেই সাবিহার নামটা জলজল করে উঠল। সাবিহা তাকে মেসেজ দিয়েছে, আপনি এইভাবে না বলে হুটহাট কোথায় চলে গেলেন রাগীব? বাসায় এসে জানলাম আপনি আপনার ফ্রেন্ডের বাসায় গিয়েছেন, বাট কজটা কি? সাবিহার মেসেজ দেখে রাগীব মুচকি হাসল। অতঃপর এক হাতে টাইপিং করে মেসেজ দিল, আপনার কাছে এসে একবারে বলবো সব, ততদিন নয় হাতে কলমে দিন গুনুন। মেসেজ পাঠিয়ে রাগীব ফোনটা রেখে দিল। আর্দ্র তোয়ালেটা ব্যালকনিতে মেলে দিয়ে এসে আলমারি হতে সাদা একটি টি শার্ট ও কালো ট্রাউজার পরে নিল। অতঃপর ফোন নিয়ে নিজের অসম্পূর্ণ কাজগুলো করার উদ্যোগ নিল। আভিজাত্যে ভরপুর রুমের সোফায় বসে অ্যান্ড্রুর সাথে কথা বলছে রাগীব। অ্যান্ড্রুকে বলল, আজ সন্ধ্যায় মিস্টার হ্যারির সাথে আমার মিটিং ফিক্স করো অ্যান্ড্রু। ওকে স্যার, আর আপনাকে আরও একটি কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি বলতে চাইছো তুমি? স্যার, মিস্টার মার্কো রিসেন্টলি বেশ ঝামেলা তৈরি করছে। তাকে শতবার বোঝানোর পরও সে বুঝতে চাইছে না। মিস্টার মার্কো শুরু থেকে ঝামেলা তৈরি করে আসছে, ওনাকে কোনোভাবে শুধরানো যাচ্ছে না। এবার অন্য পথে চলতে হবে।
তবে যদি সব সলভড হয়, আজ রাতে ডিনারটা মিস্টার মার্কের সাথে ফিক্স করো। আমি রাগিবের কথা সম্পূর্ণ শেষ হবার পূর্বেই দরজায় বাড়ি না দিয়েই রুমে প্রবেশ করল অনিক। বহুদিন পর রাগিবকে দেখে তার আঁখি জোড়ায় উৎফুল্লতার দেখা মিলল। ঠোঁট চিড়ে বেরিয়ে এলো স্বস্তির নিঃশ্বাস। সে এগিয়ে এসে রাগিবকে জড়িয়ে ধরে বলল, কতদিন পর তোর সাথে দেখা দোস্ত, কেমন আছিস? রাগিবও অনিককে জড়িয়ে ধরে বলল। এই তো একদম ফিট অ্যান্ড ফাইন। তুই? অনিক রাগিবকে ছেড়ে বলল। যেভাবে রেখে গিয়েছিলি সেভাবেই আছি। রাগিব অনিকের কথার প্রত্যুত্তর করল না, বরং অ্যান্ড্রুকে বলল। আমাদের জন্য ডাইনিং ব্রেকফাস্টের ব্যবস্থা করা, অ্যান্ড্রু। অ্যান্ড্রু নতমস্তকেই রুম হতে বেরিয়ে গেল। সে এ পর্যায়ে অনেক চট করে জিজ্ঞেস করে বসল, তোদের প্রেম কাহিনী কত দূর? গাড়িটা আগের চেয়ে একটু এগিয়ে ছিল, বাট শ্বশুরমশাইয়ের কারণে মাঝপথে আটকে গেছে। অনিক ভ্রু কুঞ্চিত করে সন্দেহাতীত কণ্ঠে বলল, কেন, কি করলো এই বুড়ো বেটা? তার বিজনেস পার্টনারের ছেলের সাথে সাবিহার বিয়ে ঠিক করে বসে আছে সে। রাগিবের এহেন কথায় অনিকের কুঞ্চিত ভ্রুযুগল সিধা হয়ে এলো। সন্দেহের জায়গায় দেখা মিলল আকাশসম বিস্ময়ের। বলল, সর্বনাশ, বলিস কি? বিয়ে একদম ফিক্সড? আর ভাবি রাজি? তুই কিছু করবি না? অনিকের প্রশ্নের ভারত্ব শুনে রাগিব হাসল। বলল, তো তুই কি মনে করিস আমি চুপচাপ বসে থাকবো? অবভিয়াসলি নট। তুই আর এমন সিচুয়েশনে বসে থাকবি, ইটস টোটালি আনবিলিভেবল। ইয়েস, আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি। খোঁজখবর নেওয়া চলছে। সব ইনফরমেশন কালেক্ট করে তবেই মাঠে নামবো। গুড। বাই দ্য ওয়ে, ভাবি কি তোকে পছন্দ করতে শুরু করেছে? নিজের ফিলিং কি কনফেস করেছে? কনফিউজ করেনি, তবে ওর আচার আচরণে স্পষ্ট বুঝতে পারছে ওর মনেও আমাকে নিয়ে ফিলিংস আছে। ওহ ম্যান, তাহলে তো রাস্তা ক্লিয়ার। এবার তোদের বিয়ে করতে ঠেকায় কে? স্বয়ং তোর বুড়ো শ্বশুর এসেও ঠেকাতে পারবে না। এই বলে দুজনে হেসে উঠল। কথা শেষে রাগিব উঠরিয়ে আলমারি খুলল। সেখান হতে খালি একটা পিস্তল নিয়ে তার ম্যাগাজিন খুলল। তাতে পরপর 6টি গুলি ভরে পুনরায় সেটি পিস্তলে ঢুকিয়ে দিল সে। অতঃপর হাতের তালুয়ে পিস্তল রেখে অনিককে বলল, আজ রাতেই মার্কোর বাচ্চার সাথে দেখা করব। বেদবটা অতিরিক্ত বাথরুমে করছে, ওকে লাইনে আনা ফরজ হয়ে গিয়েছে। ফোনে প্রেয়সীর হাসিমাখা মুখশ্রীর ছবি দেখতে ব্যস্ত অনিক। অকস্মাৎ রাগিবের কণ্ঠস্বর শুনে সে তৎক্ষণাৎ ফোন পকেটে পুরে বলল, ওকে ডান, আজ তাহলে তোর সাথেই থাকছি। ওকে, তাহলে মিস্টার হ্যারির সাথে ফিক্সড মিটিংয়ে তুইও আসিস, আর মার্কোর সাথে তো থাকবি। সে আর বলতে, মার্কোর সাথে দেখা করা ফরজ হয়ে গিয়েছে। বুঝেছিস রাগিব, অনেকদিন আমার হাত দুটো চালানো হয় না। আজ যদি একটু সুযোগ পাই তাহলে আমাকে ঠেকাবি না তুই। অনিকের কথার ভঙ্গিতে রাগিব সশব্দে হাসল। বলল, যা করতে মন চায় করিস, আমি আটকাবো না তোকে, কারণ আমার কাজে বাধা তৈরি করা মানুষগুলো আমার একটুও পছন্দ না। চারপাশে আলোর উপস্থিতি নগণ্য। আবছা রং বেরঙের আলোয় ছেয়ে আছে জায়গাটি, যেন পরিবেশটিতে কোনো সম্মোহনী রেখা টানা হয়েছে। ভেতরে বিরাজ করছে পিনপতন নীরবতা, অথচ দরজার ওপাশে তুমুল শব্দে বাজছে গান। মিস্টার মার্কো ও তার দলবল এবং রাগিব অনিক সহ তাদের দলবল একটি বৃহৎ রুমে অবস্থান করছে। স্থানটি মিস্টার মার্কোর অধীনে থাকা একটি নাইট ক্লাবের অভ্যন্তরীণ রুম। রাগিব, অনিক ও মিস্টার মার্কো মুখোমুখি বসে আছে। নীরবতার চাদরে ঢেকে কিছু সময় অতিবাহিত হল। দুদলের কেউই কোনোরূপ কথা বলল না, যেন তাদের মাঝে কোনো অরব ঠান্ডা যুদ্ধ চলছে। কিয়ৎক্ষণ এভাবেই অতিবাহিত হওয়ার পর মিস্টার মার্কো বাঁকা হেসে ইতালীয় ভাষায় বলে উঠলেন, অনেকদিন পর তোমায় দেখলাম, মিস্টার রাগিব শাহরিয়ার। রাগিব গম্ভীর মুখশ্রী ধারণ করল। থুতনিও গালে হাতের আঙুলগুলো ঠেকিয়ে বলল, সেম টু ইউ মিস্টার মার্কো। দুদলের প্রধানের মাঝে কথোপকথন আরম্ভ হল। মিস্টার মার্কো পুনরায় বললেন, কি কারণে আমার সাথে দেখা করতে চেয়েছো রাগিব? কারণটা তোমার ভালো করে জানা আছে মার্কো, শুধু শুধু পরিস্থিতি সম্পর্কে অজানা হওয়ার ভান ধরো না। মিস্টার মার্কো কৃত্রিম অজ্ঞতার ভান ধরে বললেন, ভান ধরেনি রাগিব, তুমি ডিটেলস না বললে আমি কি করে বুঝবো তুমি কি ব্যাপারে কথা বলতে চাইছো? রাগিবের মেজাজ খানিক চটে গেল, তবে প্রলম্বিত একটি নিঃশ্বাস ছেড়ে নিজেকে যথাসম্ভব শান্ত রাখল সে। অনিক তার পরিস্থিতি পর্যবেক্ষণ করে মার্কোকে কিছু বলতে উদ্যত হল, কিন্তু রাগিব তৎক্ষণাৎ তাকে থামিয়ে দিয়ে নিজেই বলল, আমাদের ডিলের কথা নিশ্চয়ই মনে আছে? অবশ্যই মনে আছে। তাহলে ডিল অনুযায়ী নিজের সীমার মধ্যে থাকছো না কেন? যতটুকু সীমার মধ্যে থাকা উচিত ততটুকুই আছি। মিস্টার মার্কোর এরূপ কথায় রাগিব ধুম করে সামনের টেবিলে হাত রাখল। বলল, মিথ্যে বলো না মার্কো, তুমি অনেক আগে নিজের সীমা অতিক্রম করেছ। মানুষের স্বাভাবিক ধর্ম অনুযায়ী সে কি চাইবে না অতিরিক্ত কিছু লাভ করতে? আমিও তেমনটাই চাইছি। চাইছো ভালো কথা, তবে আমাদের না জানি কেন?
আর অতিরিক্ত লাভ করতে গিয়ে আমাদের ক্ষতি বয়ে আনছো কেন তুমি? এতে আমার কোনো ক্ষতি হচ্ছে না, উল্টো কিছু ট্রিক অ্যাপ্লাই করে আমি লাভবান হচ্ছি। আর তোমার এতে কি ক্ষতি হলো বা লাভ হলো তাতে আমার তো কোনো যায় আসে না, এসব তো আমাদের ডিলে লেখা ছিল না। সো ডিলের বাইরে আমি তোমার লাভ ক্ষতি কিছুই দেখছি না। মার্কোর বাঁকা বাঁকা কথায় রাগিবের মেজাজ প্রচণ্ড বিগড়ে গেল। ফলে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ না করতে পেরে সে তৎক্ষণাৎ নিজের কোটের পকেট হতে পিস্তল বের করে মার্কোর মাথায় তাক করল। তার কার্যের প্রতিফলনে মার্কোর দলবলের প্রতিটি সদস্য নিজ নিজ পিস্তল বের করতে উদ্যত হল, কিন্তু মার্কো তাদেরকে থামিয়ে দিল। আচমকা কপালে পিস্তল তাক হতে দেখে মার্কো বেশ ঘাবড়ে গেল। এতক্ষণের জৌলুস মুহূর্তেই হাওয়া হয়ে গেল, চেহারা পাংশুটে বর্ণ ধারণ করল। শুকনো একটা ঢোক গিলে সে কিছু বলতে উদ্যত হতেই রাগিব শক্ত কণ্ঠে বলল, আমার সম্পর্কে সবকিছু জানার পরও পায়ে পায়ে লাগতে কেন আসো মার্কো? এত তেজ আসে থেকে? তুমি কি জানো না এই পিস্তলের একটা গলিতেই তোমার মাথার খিলো এপার ওপর হয়ে যাবে? আচ্ছা, আমরা শান্তভাবে কথা বলি, এভাবে পিস্তল তাক করে কথা বলা যায় না। রাগিব মার্কোর কথা কানে তুলতে চাইল না, কিন্তু পাশ হতে অনিকের কথায় সে পিস্তল হটিয়ে চেয়ারে বসে পড়ল। তৎক্ষণাৎ মিস্টার মার্কোর উদ্দেশ্যে শক্ত কণ্ঠে বলল, আই হোপ তুমি এবার নিজেকে শুধরে নেবে। যতটুকু কাজ করার কথা ততটুকুই করবে, নাহলে তোমার লাশের হাতে বিভৎস অবস্থা তৈরি করবো যে সিসিলি শহরের প্রতিটা মানুষ তোমার লাশ দেখে ভয়ে ছুটে যাবে। মাইন্ডেড মার্কো। এই বলে রাগিব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মার্কো দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ পেল না। মাথায় পিস্তল দেখে ভয়ে তার নাক মুখ বেয়ে ঘাম ছুটে পড়ছে। সে রাগিবের আচাল আচরণ প্রকৃতি সম্পর্কে অবগত, তবুও রাগিবের বিপক্ষে গিয়ে সে কিছু কাজ করেছে, কারণ লোভ। প্রচণ্ড লোভী প্রকৃতির মার্কো অতিরিক্ত লাভ ও টাকার আশায় নিজেকে আটকে রাখতে পারেনি। ফলে রাগিবকে না জানিয়েই সে নিজেদের মাঝে হওয়া ডিলের বাইরে গিয়েও কাজ করেছে, অতিরিক্ত টাকা লাভ করেছে। মার্কো জানত রাগিবের টান অবধি এ খবর ঠিকই পৌঁছাবে এবং রাগিব প্রচণ্ড ক্রোধিতও হবে। এজন্য মার্কো ভেবে রেখেছিল রাগিবকে এ ব্যাপারে বুঝাবে, কিন্তু তার বুঝদানের পূর্বেই রাগিব নিজের কাজ সেরে ফেলেছে। এবার আর সে এ ডিলের বাইরে গিয়ে কোনো প্রকার কাজ করার সাহস দেখাবে না। রাগিব উঠে আসলে অনিকও তাদের দলবলও উঠে চলে আসে। সেই রুম থেকে বেরিয়ে অনিক দেখল রাগিব ক্লাবের চেয়ারে বসে ড্রিঙ্ক করছে। রাগিবকে ড্রিঙ্ক করতে দেখে অনিক তার অনুগামীদের বলল ক্লাবের বাইরে অপেক্ষা করতে। তারা অনিকের কথার যথাযথ মান্য করল। নিশ্চুপ হয়ে ক্লাবের বাইরে বেরিয়ে গেল। অনিক গিয়ে রাগিবের পাশে বসল, ওয়েটারকে বলল তার জন্য ড্রিঙ্ক তৈরি করতে। রাগিব তখন ধীরে ধীরে গ্লাসের পানীয় খাচ্ছে। খাওয়ার এক পর্যায়ে অনিককে সে বলল, সব দিকের অবস্থা ঠিকঠাক তো, তাই না? হ্যাঁ, সব কিছু আন্ডার কন্ট্রোল। বাই দ্য ওয়ে, তুই ভেনিসে ব্যাক করছিস কবে? কাল দুপুরে হয়তো রওনা দেব। সিসি আসার আগে ওই বুড়োকে কি বলে এসেছিস? কিছু বলিনি, আমাদের দেখা হয়নি। সাবিয়াকে ভার্সিটিতে ছেড়ে বাড়িতে গিয়ে ব্যাগ গোছাতে গোছাতে শুনলাম শ্বশুর আব্বা তার প্রিয় ভাগ্নে বিজনেসের কাজে আমেরিকা পাড়ি জমিয়েছে। তা কয়দিনের জন্য? 4 দিনের ট্যুর বলে। গুড, ভালোই হয়েছে, তোকে এক্সট্রা কোনো কাহিনী বানাতে হয়নি। রাগিব গ্লাসের শেষ চুমুকটুকু দিয়ে গ্লাস সরিয়ে রাখল, বলল, হয়নি, বাট হবে। তুই কি ভেবেছিস ওই বুড়োটা তো সহজে মানবে? আমি ভ্যানিস ছেড়ে আমার বন্ধুর সাথে দেখা করতে এসেছি। অবশ্যই উপযুক্ত প্রমাণ চাইবে, তবে আমিও কম নাকি? প্রমাণ, ঘটনা, ক্যারেক্টার সবই বানানো আছে, জাস্ট সময় মতো সবকিছু এক্সিকিউট করার পালা। রাগিবের পরিকল্পনা শুনে অনেক বিস্মৃত হাসল। রাগিবের পিঠে সশব্দে একটি চাপড় দিয়ে বলল, তোর সাথে কেউ পেরে উঠবে না দোস্ত। ইস, ওই বুড়োটা যদি জানতো কোন চক্রের পাল্লায় পড়েছে সে, সেই ফিলিংসটাই হবে অন্যরকম। এই বলে অনিক সহ রাগিবও হেসে উঠল। আম্মু আসবো? অকস্মাৎ মেয়ের কণ্ঠস্বর কর্ণপথ হতেই উলের বুননে বাধা পড়ল সালমা বেগমের। অর্ধবুননকৃত সোয়েটারটা রেখে ঘাড় ঘুরিয়ে দরজার ওপারে দৃষ্টি রাখলেন তিনি। মৃদু হেসে বললেন, মায়ের রুমে আসতে কি জিজ্ঞেস করতে হয়? পাগল মেয়ে, আয়। অনুমতি পেয়ে সাবিহা রুমে প্রবেশ করল। মায়ের সম্মুখ প্রান্তে বসে কোনরূপ ভনিতা ছাড়াই ম্লান হেসে জিজ্ঞেস করল, আম্মু তুমি কি বিয়েতে একমত? অকস্মাৎ মেয়ের নিকট হতে এমন প্রশ্ন শুনের আশা করেননি সালমা বেগম। ফলস্বরূপ কিঞ্চিত হকচকিয়ে গেলেন তিনি। বললেন, হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন পুতুল? এই প্রশ্ন কেন করছি সেটা জানার চেয়ে তোমার উত্তরটা আমার জানা বেশি দরকার আম্মু, বলো না প্লিজ। সালমা বেগম ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন। কিয়ৎক্ষণ সময় নিয়ে বললেন, তোর বাবার সামনে আমার চলে না রে পুতুল, তোর বাবা যা বলবে তাই। সাবিহা হতাশ হল, ফিরতি কোনো প্রশ্ন করল না। তবে নিমিষের মাঝেই মুখশ্রীর ভাবভঙ্গি বদলে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, আমি রাগিবকে পছন্দ করি আম্মু, হয়তো ওনাকে ভালোবাসতেও শুরু করেছি আমি। এখন তুমিই বলো কি করব আমি?
মেয়ের কথা কর্ণপথ হওয়া মাত্র সালমা বেগম বিস্ময়ে নেত্রযুগল বৃহৎ আকার করলেন। তিনি ঘুণক্ষরেও কল্পনা করেননি সাবিহা হঠাৎ এসে এধাবে রাগিবের সম্পর্কে কথা বলবে। সালমা বেগম আকাশসম বিস্ময়ের সহিত চিন্তা করলেন, আশ্চর্য, এত ঘটনা ঘটল কবে? সাবিহা যেমন রাগিবকে পছন্দ করে, রাগিবও কি সাবিহাকে সেভাবে পছন্দ করে? যদি সত্যিই দুজন দুজনাকে পছন্দ করে, ভালোবাসে, তাহলে সাবিহার বিয়ে অন্য ছেলের সাথে কি করে হতে পারে? এ বিষয়ে কি সালমা বেগম তার স্বামীর সাথে কথা বলবেন? কিন্তু এত সাহস যে তার মাঝে নেই। তাহলে ছেলেটার নাম আদিল, ভেনিসের সপরিবারে বসবাস করে। বাসায় বাবা, মা ও ছোট ভাই আছে। তবে সবার আড়ালে ওর ওয়াইফও আছে। আদিল বিবাহিত, তবে এ ব্যাপারে ওর পরিবারের কেউ জানে না। আর ওর ওয়াইফের সাথে অনেক দিন যাবৎ দেখা করে না, তবে ফোনে মাঝে মাঝেই কথা বলে। এক নিঃশ্বাসে তথ্যগুলো দিয়ে দম ফেলল এন্ড্রু। তার কথা শুনে আনন্দিত হল রাগিব। আদিলের সম্পর্কে এমন তথ্য জানবে, এটা সে কল্পনাও করেনি। রাগিব পহেলা হতেই ভেবে রেখেছিল আদিলকে অন্যভাবে সামলাবে সে, কিন্তু ওর বিবাহিত হওয়ার কথা শুনে পুরো পরিকল্পনায় অন্যদিকে ঘুরিয়ে দিল। কিয়ৎক্ষণ বাদে সৌগতোক্তি করে বলল, ইট উইল বি এ স্মুথ গেম। এত স্মুথ গেম খেলে মজা নেই, কিন্তু কি আর করার। তোমার ভাগ্য ভালোই ভালোই কেটে চড়ছিল মিস্টার আদিল। ভাগ্যের সামনে তো কারোর জোর নেই। হোয়াট এভার, বি রেডি মিস্টার আদিল। এই বলে বাঁকা হাসল রাগিব। রাগিব সিসিলি হতে ভেনিসে ফিরেছে গতকাল। ভেনিসে ফিরে সে পূর্বের ন্যায় সিসিলির সবার সাথে সব রকম যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, ব্যতীত অ্যান্ড্রু। রাগিব ভেনিসে নতুন দুজন গুপ্তচরের ব্যবস্থা করে নিয়েছে, যারা সিসিলি শহরের স্থানীয় এবং রাগিবের অধীনে কাজ করে। তারা লোকচক্ষুর আড়ালে ভেনিসের স্থানীয় মানুষ হয়ে অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করবে, তবে অভ্যন্তরীণে তারা নিজেদের ওপর আরোপিত সকল কাজ করবে। রাগিব ইতোমধ্যে নিজের পরিকল্পনা পুরোপুরি সুবিন্যস্ত করে নিয়েছে। আপাতত তার মূল লক্ষ্য আদিলের আসল রূপ সাবিহা ও তার মায়ের সম্মুখে নিয়ে আসা। এতে সে মূল চাক্ষুষ সাক্ষী হিসেবে সালমা বেগমকে চিহ্নিত করেছে। এবার পরিকল্পনা অনুযায়ী কাজ হলেই আদিলের লুকোচুরি খেলা শেষ। সাবিহা ভার্সিটি শেষ করে সেখান থেকেই সোফিয়ার বাসায় চলে গিয়েছে। সালমা বেগমের কাছে বলে গিয়েছে জরুরি অ্যাসাইনমেন্ট শেষ করার জন্য গ্রুপ স্টাডি করবে তারা। সালমা বেগমও এতে অনুমতি দিয়েছেন। আফসার সাহেব ও সামাদ এখনও আমেরিকা হতে ফিরেনি, তাদের আগামীকাল ফেরার কথা। এ কারণে বাড়িতে আপাতত সালমা বেগম, সাবিত ও রাগিব অবস্থান করছে। সাবিত নিজের রুমে বসে ভিডিও গেম খেলতে ব্যস্ত। এদিকে রাগিব অফিস হতে ফিরেছে বিকেল 5:30টায়। রাগিবকে অফিস হতে ফিরতে দেখেই সালমা বেগম পূর্ব পরিকল্পিত পরিকল্পনা অনুযায়ী রাগিবের সাথে আলাপ আলোচনা করতে মনস্থির করলেন। ফলে খানিক বাদে তিনি চা নাস্তা নিয়ে গেস্ট হাউসে উপস্থিত হলেন। সাময়িকভাবে রাগিবের রুম বলে পরিচিত গেস্টরুমে পা রাখতেই সালমা বেগম দেখলেন রাগিব পোশাক পাল্টে বিছানায় হেলান দিয়ে বসে ফোন চালাচ্ছে। ট্রে সহ সালমা বেগম দরজায় করাঘাত করতেই রাগিব দ্রুত উঠে বসে। তড়িঘড়ি করে হাত হতে ফোন রেখে দরজার নিকট এগিয়ে গেল সে। ঠোঁটের কোণে ভদ্রতাসূচক হাসি বজায় রেখে সালমা বেগমকে জিজ্ঞেস করল, আন্টি, আপনি এখানে? আসুন, ভেতরে আসুন। সালমা বেগম ভেতরে এলেন। খাটের সম্মুখে অবস্থিত সোফায় বসে পড়লেন। রাগিব সেই টুলটি নিয়ে সালমা বেগমের সম্মুখ প্রান্তে বসে জিজ্ঞেস করল, হঠাৎ এভাবে এলেন যে আন্টি? কোনো জরুরি কাজ আছে? সালমা বেগম মৃদু হাসলেন। ট্রে থেকে 1 কাপ চা রাগিবের দিকে এগিয়ে দিয়ে নিজে অপর কাপ চা নিলেন। চায়ের কাপে প্রথম চুমুক দিয়ে বিস্মৃত হেসে বললেন, তোমার সাথে নাস্তা করতে এলাম, কোনো প্রবলেম থাকলে বলতে পারো। আরে না না আন্টি, কিছু বলেন, সমস্যা থাকবে কেন? আপনি যে এখানে এসে আমার সাথে নাস্তা করতে চেয়েছেন, এতেই আমি খুশি। সালমা বেগমের ঠোঁটের কোণে এখনও পূর্বের ন্যায় হাসি বজায় আছে। চায়ের কাপে দ্বিতীয় চুমুক দিয়ে তিনি রাগিবের সাথে টুকটাক কথা বললেন, প্রশ্ন করলেন। রাগিবও হাসি মুখে সবকিছুর জবাব দিল। কথাবার্তার এক পর্যায়ে সালমা বেগম জিজ্ঞেসই করে ফেললেন, আমার মেয়েকে পছন্দ করো রাগিব? অকস্মাৎ সালমা বেগমের নিকট হতে আগত এ প্রশ্নের তোড়ে রাগিব বিষম খেল। চাহনিতে অতি আশ্চর্যান্বিত একটি ভাব ফুটে উঠল। তবে সালমা বেগম স্থির রইলেন। জবাবের আশায় রাগিবের মুখপানে চেয়ে রইলেন। রাগিব চায়ের কাপটি টেবিলে রেখে কিয়ৎ বিস্ময়তার সহিত জিজ্ঞেস করল, হঠাৎ এমন প্রশ্ন করলেন যে? সালমা বেগম দৃঢ় প্রত্যয়ের সহিত মৃদু হেসে বললেন, আমি প্রশ্ন শুনতে চাইনি রাগিব, জবাব শুনতে চাই। রাগিব কিয়ৎক্ষণ নিশ্চুপ রইল। তার স্থির দৃষ্টি সালমা বেগমের পানে আবদ্ধ। সে বুঝতে চাইছে অকস্মাৎ এ প্রশ্ন করার কারণ কি। তাহলে কি সাবিহা নিজের মনের কথা তার সালমা বেগমকে জানিয়ে দিয়েছে? রাগিব ভাবছে,
তবে তার ভাবনার জানকে মাঝপথে থামিয়ে দিয়ে সালমা বেগম স্মিত হাস্যে বললেন, খুব জটিল প্রশ্ন করে ফেলেছি বুঝি। রাগিব মাথা চুলকিয়ে মৃদুভাবে লাজুক হাসল, বলল, আপনার সামনে উত্তরটা জটিলই বটে। হবু শাশুড়ির সামনে এমন সহজ প্রশ্ন জটিল বলে মনে হয়। সালমা বেগম হকচকালেন। রাগিবের কণ্ঠ নিঃসৃত হবু শাশুড়ি শব্দগুচ্ছ তার কর্ণপাত হতেই বিষম খেলেন তিনি। রাগিবের সম্পূর্ণ কথা বুঝতে তিনি কয়েক সেকেন্ড সময় নিলেন। অতঃপর রাগিবের অতি নৈপুণ্যতার সহিত পরোক্ষভাবে জবাব দেওয়া দেখে সালমা বেগম হাসলেন। প্রশংসামূলক কণ্ঠে রাগিবের উদ্দেশ্যে বললেন, বাহ, ভারী চালাক গোছের ছেলে তো তুমি। রাগিব প্রত্যুত্তরে বিস্মৃত হাসল। ক্ষণিক সময় বাদে বলল,